অনেকগুলা সংস্কারের আমাদের কাজ আছে, সবগুলাতে হাত দিলে আমরা আত্মহত্যা করব। আপনি যদি যেটা চান তার যদি পাওয়ার না থাকে আপনি মার খাবেন, আর আপনার পাওয়ার আছে কিন্তু আপনি ডিমান্ড করলেন না, আপনার সমর্থকরা ছেড়ে চলে যাবে আপনাকে। আপনি কোনো সমাজ ব্যবস্থা শুধুমাত্র সমঝোতা আর চুক্তির মাধ্যমে চালাতে পারেন না। একটা ফুটবল টিমে যদি সব খেলোয়াড় খুবই পারদর্শী হয়, তার টেকনিক্যাল এক্সপার্টিস খুব হাই, তাহলে ওই ফুটবল টিম চাইবে যে তার পুরা টিম নিয়ম মাফিক খেলবে। সে চাইবে যে আম্পায়ার ঠিকভাবে পরিচালনা করবে, কারণ নিয়মগুলো তার স্বার্থে কাজ করছে, সে প্রতিযোগিতা করে সে জিততে চায়। কিন্তু আপনার ফুটবল টিমের খেলোয়াড় যদি সবই ইউজলেস হয়, কেউ ফুটবল খেলতে পারে না, সে কিন্তু চাইবে না যে আম্পায়ার খুব কড়াকড়ি করুক। যারা ক্ষমতাশীল তারা নিয়ম মানতে চাচ্ছে না, এবং তাদেরকে মানানোর মতন আরও ক্ষমতাশীল কোনো সংগঠন নাই। 4-5টা ব্যবসায়ী গ্রুপ সব কিছু নিয়ন্ত্রণ করছে। এটা কিন্তু 2014 পর থেকে তারা আপ্রাণ চেষ্টা করেছে এটাকে একটা বিএনপি জামাত রূপ দিতে, তাহলে সবাইকে অনেক মানুষ মেরে ফেলতো। হয় বিএনপির দেউলিয়াতের কারণে বা তার প্রজ্ঞার কারণে বিএনপি একটা ভালো কাজ করছে যে কিছুই বলে নাই। সে বলছে আমার নৈতিক সমর্থন দিই, আমার সবাই নৈতিক সমর্থন দিই, ভালো কথা। মুস্তাক হোসেন খান, তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন এবং আমাদের সাথে কথা বলতে সম্মত হয়েছেন। তার মূল্যবান সময় আমরা পাচ্ছি তার কাছ থেকে। তাকে শুরুতে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং স্যারকে অনুরোধ করছি তার বক্তৃতা রাখবার জন্য। সৌভাগ্য যে জুন মাসে এখানে আকস্মিকভাবে উপস্থিত হয়েছিলাম এবং এই পরিবর্তনের সময়টা ঢাকাতে কাটিয়েছি। তবে সাহসীদের মতন আমি প্রথম সারিতে ছিলাম না, অনেক পিছনে ছিলাম, পর্যবেক্ষণ করছিলাম, দেখছিলাম, বোঝার চেষ্টা করছিলাম যে ডিসেম্বর মাসে যখন আমি এখানে পড়াতে আসি, আমি এখানে কোর্স পড়াই, এখানে গবেষণা করি, প্রত্যেক বছরই আমি এখানে 3-4 মাস কাটাই ঢাকায়। ডিসেম্বর মাসে আমার ছাত্ররা সম্পূর্ণ হতাশ ছিল। নির্বাচন আসছিল, তাদের খালি একটাই কথা ছিল যে এই দেশে থাকা যাবে না, আমাদের এখানে কিছু করার নাই স্যার, কীভাবে বাইরে যাই একটু বুঝান। যদি কেউ এসে এদের সরাইতে পারে 15 আগস্টের মতন সরাবে, নাহলে আর কিছু হবে না। ক্লাসে এইসব কথা বলছে, মানে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা পরিবর্তনের কোনো জায়গা নাই। তারপরে তো এগুলো ঘটলো। এই 2 দিন আগে আমি গাড়ি দিয়ে যাচ্ছি, দেখছি একদল ছাত্র রাস্তা ঝাড়ু দিচ্ছে। আমি গাড়ি থামিয়ে নামলাম যে আমি লন্ডন ইউনিভার্সিটির প্রফেসর, আমার দেশে তো কেউ রাস্তা ঝাড়ু দেয় না। তা আপনার এই জাতীয়তাবোধ আমি খুবই গর্বিত দেখে যে আপনারা এখন রাস্তা ঝাড়ু দিতে নেমেছেন। তাই বললাম যে আমি এখানে 10-12 জন ছিল, আমি বললাম যে একটা ক্যাফেতে নিয়ে একটু চা কফি খাওয়াই। তোরা হাসলো, স্যার আমরা খুব খুশি আপনি যে গাড়ি থেকে নামছেন, কিন্তু আমাদের সময় নাই। আমার যেটা রাগ ধরে যে আমাদের পচা রাজনীতি এই যুবক, এই মানুষকে হতাশ করেছিল। আমাদের যেটা এখন এটা ফরজ, যাতে এই আবেগ, এই আপনার স্যাক্রিফাইস, তাদের দেশ প্রেম, এটা যাতে নষ্ট না হয়, আমরা যেটাকে কাজে লাগাতে পারি, অগ্রসর হতে পারি, এটাই আমাদের কর্তব্য। এখন এটার পিছনে মার্কস লেনিন যেসব কথা বলেছিলেন যে যখন ক্রান্তি লগ্ন আসে তখন প্র্যাকটিসের সঙ্গে থিওরিকে মিলাতে হয়। সেজন্য এখন আমাদের কিছু তাত্ত্বিক জিনিস নিয়েও চিন্তাভাবনা করা দরকার। সবাই যে আমরা সঠিক তা না, আমি হয়তো ভুল, কিন্তু আমি যেভাবে চিন্তা করছি আমি সেটা বলতে চাই। এবং এই আলোচনা, এই ডিবেটটা আমাদের চলমান থাকতে হবে। আমি শেষে কয়েকটা প্রস্তাব দিব, যেটা আমার এই বিশ্লেষণের জায়গা থেকে আমি মনে করি ইমিডিয়েট কাজ এই সরকারের, ইউনূস সাহেবের এবং তার যে পরিষদ আছে তাদের জন্য আমি 4টা ইমিডিয়েট কাজ শনাক্ত করতে চাই। এবং সেটা কেন এগুলো গুরুত্বপূর্ণ আমি বলবো একটু পরে। কিন্তু যেই ভুলটা আমাদের করা উচিত না সেটা হচ্ছে যে বাংলাদেশের মতন দেশে অনেক কিছু কিন্তু ভাঙা, অনেক কিছু কাজ করে না, ইনফ্যাক্ট বেশিরভাগ জিনিসই কাজ করে না ঠিকভাবে। তো এখন আমরা যদি একটা তালিকা সৃষ্টি করি যে কি কি ঠিক করতে হবে, সংস্কারের তালিকা, সবগুলাই কিন্তু এটা
করা উচিত, কিন্তু তালিকা যদি বেশি লম্বা হয় একটা বিরাট বিরাট হুমকি আছে যে আমাদের এই সময়টা আমরা হারাবো, কিছুই হবে না, এবং যেই শক্তিগুলোকে আমরা মনে করছি পরাজিত, তারা কিন্তু পরাজিত হয় নাই, তারা কিন্তু আছে, তাদের হাতে টাকা আছে, তাদের হাতে অস্ত্র আছে, তাদের হাতে মানুষ আছে, তাদের বিদেশি সমর্থন আছে। আমরা যদি খুব দ্রুত বাস্তবের যেই ক্ষমতার বিন্যাসটাকে পরিবর্তন না করতে পারি, এদের ফিরে আসাটাতে আমাদের আশ্চর্য হওয়ার কিছু নাই। সে আগের দলে না আসতে পারে, অন্য কোনো দলে আসতে পারে, কিন্তু ফিরে আসতে পারে। আমি দলের চিন্তা করছি না, আমি সেই ক্ষমতার বিন্যাস, সেই লোক এবং তার রাজনীতির, তার অর্থনীতিতে চিন্তা করছি। এখন এটা বোঝার জন্য আমি আপনাদের একটুখানি মানে তত্ত্বের কথাটা বলবো, যেটা না বলেই না। তারপর আমি আবার ফেরত আসবো এই কাজের দিকটাতে, যেটা আমার মনে হয় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বন্দোবস্ত, এই বিশ্লেষণটা আমি উদ্ভাবন করি 80-র দশকের শেষ দিকে আমার পিএইচডি কাজে, এবং এই রাজনৈতিক বন্দোবস্তের ইংরেজিটা হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্ট। এটা নিয়ে এখন অনেকেই কাজ করছেন এবং অনেকেই বলছেন, কিন্তু কেউ কেউ ভুলভাবে বলছেন, কেউ ঠিকভাবে বলছেন। আগেই বলে দেই রাজনৈতিক বন্দোবস্ত জিনিসটা কি না, কারণ একটা প্রচলিত ভাব আছে পাশ্চাত্যেও, যারা রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কাজ করে তারা এটাকে একভাবে ব্যবহার করে, যেটা সম্পূর্ণ ভুল, এবং সেটা আমি আগেই বলে দিতে চাই যাতে আর সময় নষ্ট না হয়। একভাবে ব্যবহার করা হয় যে রাজনৈতিক বন্দোবস্ত মানে হচ্ছে সাম কাইন্ড অফ চুক্তি বা আন্ডারস্ট্যান্ডিং, যে পাওয়ারফুল লোকরা মিলেমিশে এগ্রি করবে যে কিভাবে তারা দেশ চালাবে বা একটা সেক্টর চালাবে বা একটা কিছু চালাবে, এবং তারা যদি সবাই একটা ভাগ পায় তাহলে ভাগাভাগি করে শান্তি মতন থাকবে। এই শান্তি মতন পরিচালনাটাকেই তারা রাজনৈতিক বন্দোবস্ত বলে। এটা সম্পূর্ণ ভুল। আপনি কোনো সমাজ ব্যবস্থা শুধুমাত্র সমঝোতা আর চুক্তির মাধ্যমে চালাতে পারেন না, এটা একটা অবাস্তব চিন্তা। কিন্তু প্রত্যেকটা সমাজের একটা কাঠামো আছে, একটা ফর্ম, একটা স্ট্রাকচার আছে, কিন্তু এই স্ট্রাকচারটার মানে না যে যারা পাওয়ারফুল তারা সবাই এগ্রি করে এবং তারা ভাগ বাটোয়ারা করে বসে একদিন এটা ঠিক করেছে। এটা একটা অবাস্তব চিন্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ডেমোক্র্যাটরা কিন্তু বসে এগ্রি করে না কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র চলবে, তাদের মধ্যে সাংঘাতিক বিবাদ আছে, কিন্তু সেখানে পলিটিক্যাল সেটেলমেন্ট নাই, একটা আছে। আমার পলিটিক্যাল সেটেলমেন্টটা খুব সংক্ষেপে মানেটা কি, মানে আপনি যদি একটা সমাজকে বুঝতে চান, আমরা মোটামুটি সবাই এই ক্যাপিটালিস্ট ধরনের সমাজকে বোঝার চেষ্টা করছি, হ্যাঁ, কিন্তু এই সো কল্ড ক্যাপিটালিজমের মধ্যে অনেক ধরন আছে। ডিকটেটরশিপ আছে, ডেমোক্রেসি আছে, ডেভেলপমেন্টাল আছে, নন ডেভেলপমেন্টাল আছে। তো এই সমাজগুলোর মধ্যে দুটো জিনিস ইনস্টিটিউশনাল ইকোনমিক্স আইডেন্টিফাই করে। একটা হচ্ছে অর্গানাইজেশনস। বাংলায় সমস্যা হচ্ছে আমরা ইনস্টিটিউশন, অর্গানাইজেশন সব করেই প্রতিষ্ঠান বলি, কিন্তু আসলে এটা কনফিউজিং। অর্গানাইজেশন হচ্ছে প্রতিষ্ঠান, সংস্থা। যখন মানুষে একসঙ্গে কাজ করে তারা একটা সংস্থা গঠন করে। ঢাকা ইউনিভার্সিটি একটা সংস্থা, একটা কোম্পানি একটা সংস্থা, একটা রাজনৈতিক দল একটা সংস্থা বা প্রতিষ্ঠান। এখন কিছু কিছু সংস্থা হচ্ছে আপনার নিয়ম অনুযায়ী গঠন করা হয়, আবার কিছু কিছু হচ্ছে ইনফর্মাল, অনানুষ্ঠানিক। যেমন ধরেন মাফিয়া একটা গ্রুপ, তারা একটা কিন্তু অর্গানাইজেশন, কিন্তু একটা ইনফর্মাল অর্গানাইজেশন। আপনার রাজনৈতিক দলের মধ্যে কিছু ফ্যাকশন থাকে, সেগুলো গ্রুপ কিন্তু ইনফর্মাল অর্গানাইজেশন। তার মানে আপনার সোসাইটিতে অনেক রকমের অর্গানাইজেশন আছে, রিলিজিয়াস, পলিটিক্যাল, ইকোনমিক অর্গানাইজেশন। আরেক দিকে হচ্ছে ইনস্টিটিউশন প্রপার। ইংরেজিতে ইনস্টিটিউশন যখন অর্থনীতিতে বলা হয়, ইনস্টিটিউশন মানে হচ্ছে নিয়ম কানুন, এটা কিন্তু প্রতিষ্ঠান না। আমার ইনস্টিটিউশন বাংলা আমার প্রতিষ্ঠান, ওইটাকে কনফিউজ করে ফেলি। ইনস্টিটিউশনাল ইকোনমিক্স প্রাতিষ্ঠানিক অর্থনীতি না। ইনস্টিটিউশনাল ইকোনমিক্স হচ্ছে নিয়ম কানুন বোঝার অর্থনীতি। এখন নিয়ম কানুন দ্বারাই কিন্তু এই প্রতিষ্ঠানগুলো রিপ্রোডিউস করছে। কিছু নিয়ম কানুন আছে আবার আনুষ্ঠানিক,
একটা পার্টি গঠন করতে কি করতে হবে, একটা ব্যবসা গঠন করতে কি করতে হবে, কাকে ট্যাক্স দিতে হবে, কত ট্যাক্স দিতে হবে, নির্বাচনে কি করতে হবে, এগুলো হচ্ছে আনুষ্ঠানিক নিয়ম। কিন্তু উন্নয়নশীল দেশে অনেক ইনফর্মাল নিয়ম আছে, অনানুষ্ঠানিক নিয়ম, যে আমার দলের লোক গেলে ভোট দিতে পারবে, ওই দলের লোক গেলে ভোট দিতে পারবে না, এটা কিন্তু একটা নিয়ম, অনানুষ্ঠানিক নিয়ম। আমি যখন ট্যাক্স দিতে যাই বড় ব্যবসায়ী, আমি এইটুক টাকা ওকে দিলে আমাকে এই টাকা কম দিতে হবে ট্যাক্সে, এটা একটা নিয়ম, এটা একটা অনানুষ্ঠানিক নিয়ম। অর্থাৎ নিয়মের মধ্যেও আনুষ্ঠানিক আছে, অনানুষ্ঠানিক আছে। এখন আপনি যদি একটা স্ট্রাকচার দেখতে চান সমাজে, আপনাকে দেখতে হবে আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে, অর্গানাইজেশনগুলো আছে, তারা এই নিয়মগুলো ব্যবহার করে কিভাবে তাদের ক্ষমতা রিপ্রোডিউস করছে। এটাই হচ্ছে পলিটিক্যাল সেটেলমেন্ট। যদি তারা ক্ষমতা রিপ্রোডিউস করতে পারে, যদি কালকের পাওয়ারফুল, আজকেও পাওয়ারফুল, পরশুও পাওয়ারফুল, তার মানে ওই নিয়মগুলো ব্যবহার করে তারা তাদের ক্ষমতা রিপ্রোডিউস করছে। যখন একটা জিনিস রিপ্রোডিউস হয় তখনই তার স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচারটাই পলিটিক্যাল সেটেলমেন্ট। এখানে কাউকে একমত হইতে হবে না। এর মানে না যে সবাই এটা নিয়ে খুশি, এর মানে না যে এখানে প্রতিযোগিতা নাই, কিন্তু এর মানে হচ্ছে এখানে একটা স্ট্রাকচার আছে। এখন এই স্ট্রাকচারটা পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তন হয়? যখন এই অর্গানাইজেশনগুলোর পাওয়ার, এই অর্গানাইজেশনগুলোর ক্যাপাবিলিটি পরিবর্তন হয়, তখন তারা নিয়মগুলোকেও পরিবর্তন করে, নিয়মের কার্যকারিতাও পরিবর্তিত হয়, জিনিসটা আস্তে আস্তে পরিবর্তন হয়। এইভাবেই সমাজ পরিবর্তন হয়। আমি খুব হাই লেভেলে বলছি, পরে এটা আমি এক্সাম্পলস দিব। এখন উন্নয়নশীল দেশের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে উন্নয়নশীল দেশে বাই ডেফিনিশন বেশিরভাগ সংস্থা অনুৎপাদনশীল বা তার উৎপাদনশীলতা কম। এটা সাংঘাতিক ইম্পর্ট্যান্ট। আপনার উৎপাদন, যদি সংস্থাটা উৎপাদনশীল হয় তাহলে সেই সংস্থাটা নিয়ম চাইবে, সে চাইবে তার নিজের স্বার্থে, সেও নিয়ম মানবে, অন্যরাও নিয়ম মানবে। এখন উৎপাদনশীলটা আমি পণ্যের উৎপাদন বলছি না, যে কোনো জিনিসই উৎপাদন, কালচারও উৎপাদন হয়, খেলাধুলাও উৎপাদন হয়, গান বাজনাও উৎপাদন হয়। আপনি চিন্তা করেন একটা ফুটবল টিম, একটা ফুটবল টিমে যদি সব খেলোয়াড় খুবই পারদর্শী হয়, তার টেকনিক্যাল এক্সপার্টিস খুব হাই, তাহলে ওই ফুটবল টিম চাইবে যে তার পুরা টিম নিয়ম মাফিক খেলবে, সে চাইবে যে আম্পায়ার ঠিকভাবে পরিচালনা করবে, সে চাইবে পুরো লিগটা ঠিকভাবে পরিচালিত হবে, কারণ নিয়মগুলো তার স্বার্থে কাজ করছে, সে প্রতিযোগিতা করে সে জিততে চায়। ঠিক আছে? কিন্তু আপনার ফুটবল টিমের খেলোয়াড় যদি সবই ইউজলেস হয়, কেউ ফুটবল খেলতে পারে না, তখন সে যখন ফুটবল খেলবে সে কিন্তু চাইবে না যে আম্পায়ার খুব কড়াকড়ি করুক, সে একটু ধাক্কাধাক্কি দেবে, সে হাতে করে বলটা নিয়ে গোলের মধ্যে ফেলবে, সে চাইবে না যে লিগটা ঠিকভাবে হয়, কারণ তাকে উঠতে হলে তাকে 2 নম্বরই করে উঠতে হবে। অর্থাৎ যারা পাওয়ারফুল তারা কি চায় তার উপরে নির্ভর করবে আপনার নিয়মগুলা পালন করা হচ্ছে কি না। আপনার যদি অনেকগুলা হাই কোয়ালিটি ফুটবল টিম থাকে, অটোমেটিকলি আপনার লিগের নিয়মকানুন ঠিক হয়ে যাবে, কারণ তারা নিজের স্বার্থেই দেখে নেবে যে নিয়মকানুনগুলো ঠিক হয়। এখন আমাদের উন্নয়নশীল দেশে বেশিরভাগ যারা সংস্থা, কোম্পানি, তারা কিন্তু আন্তর্জাতিক বাজারে উৎপাদনশীল না। তাদেরকে যদি আপনি বাজারে ছেড়ে দেন তারা টিকবে না। তারা কি করে? তখন ব্যাংকের থেকে টাকা নেয়, ফেরত দেয় না। তারা কি করে? নিয়ম ভাঙে, বিল্ডিং কোড মানে না, শ্রমিকদের ঠিকভাবে বেতন দেয় না, ওইখান থেকে টাকা বানায়। এবং যেহেতু সবাই এটা করছে, কেউ কাউকে ঠেক দেয় না। তো এখানে সমস্যাটা শুধু নিয়মের না, নিয়ম মানার প্রবণতার সমস্যা। কেউ নিয়ম মানতে চাচ্ছে না, যারা ক্ষমতাশীল তারা নিয়ম মানতে চাচ্ছে না, এবং তাদেরকে মানানোর মতন আরও ক্ষমতাশীল কোনো সংগঠন নাই। তো নিয়মটা আপনি যদি আইনের শাসন দেখেন, যেসব উন্নত দেশে খানিকটা আইনের শাসন আছে, আমাদের থেকে তো বেশি আছে, পারফেক্ট আইনের শাসন কোথাও নাই। কিন্তু আইনের শাসনটা মানেটা কি? আইনের শাসনটা মানে হচ্ছে যখন কেউ আইন ভাঙে, তখন সে যতই পাওয়ারফুল হয় না কেন, তার পরিচয় যাই হোক না কেন, তাকে এটাকে স্বীকার করে এটাকে শুধরাতে হবে। এটি মানে আইনের শাসন। তার মানে হচ্ছে যে ওকে যে শাস্তি দেওয়া হবে এটা অনেক পাওয়ারফুল সংস্থা চাইবে,
নাহলে কিন্তু হবে না। শুধু আপনার যে বিচারক বা শুধু পুলিশ তাকে দিয়ে হবে না, আপনাকে পাশ থেকে চাপ আসতে হবে, যেটাকে আমরা হরিজন্টাল চেক বলি। আপনাকে একটা এক্সাম্পল দিই, তাহলে এটা হয়তো আরও বুঝতে পারবেন। লাইনে দাঁড়ানো, বাস আসতেছে, আপনি লাইনে দাঁড়াচ্ছেন, কেন লাইনে দাঁড়ান? চিন্তা করেন একটু ভালো করে। আমি দেখেছি ঢাকা শহরে কোনো কোনো জায়গায় মানুষে খুব সুন্দরভাবে লাইনে দাঁড়ায়, আবার ওই একই লোক আরেক জায়গায় লাইনে দাঁড়ায় না। আমি ক্যান্টনমেন্টের কথা বলছি না, ওটা ভুলে যান। আমি ক্যান্টনমেন্টের বাইরের ঢাকার কথা বলছি। ক্যান্টনমেন্টের বাইরের ঢাকায় অনেক জায়গায় মানুষের লাইনে দাঁড়ায়, অনেক জায়গায় দাঁড়ায় না। কোনো কোনো ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ায়, কোনো কোনো ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ায় না। আপনি এটাকে কালচার দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না, কারণ একই লোক। আপনি এটাকে পুলিশ বা আপনার এনফোর্সমেন্ট দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না, কারণ একই শহর। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আমরা কিন্তু সাবকনশিয়াসলি একটা জিনিস করি সবসময়, যেটা পাশ্চাত্য দেশে করতে হয় না, এখানে করতে হয়। কিন্তু আমরা এমনভাবে করি আমরা নিজে জানি না আমরা করছি। আমরা কি করি? আমরা আশেপাশে লাইনে কারা আছে তাদেরকে মূল্যায়ন করি। আমি যদি মনে করি যে যারা দাঁড়ায় আছে তারা আমাকে পিছন টেনে নিয়ে আসবে, বলবেন যে ভাই এখানে একটা সিরিয়াল আছে, তাহলে আমি কিন্তু লাইন ভাঙবো না। আর আমি যদি মনে করি যে এখানে কিছু লোক আছে লুঙ্গি টুঙ্গি পরা, এদেরকে আমি সামনে যাই, যদি না যাই অন্য লোক সামনে যাচ্ছে, আমি না গেলে আমি কোনোদিনও ঢুকতে পারবো না, তখন আমিও সামনে চলে যাব, আর কেউ আমাকে থামাবে না। এটাই তো মানে আমি নিয়মটা ভাঙছি কি না ভাঙছি সেটা নির্ভর করছে হরিজন্টাল চেকের উপরে প্রথমত। তারপরে নির্ভর করছে যদি এখানে একটা ফাইট হয়, তখন আমি কাউকে ডাকছি, পুলিশকে ডাকছি, কিন্তু পুলিশ পরে আসে। তো যদি এইখানে এই লাইনে সবাই সম পাওয়ারের হয়, একই রকমের পাওয়ার থাকে, তখন যখন পুলিশ আসে সবাই বলবে যে এই করছে, পুলিশ তাকেই ধরতে হবে, না চাইলেও তাকে ধরতে হবে, কারণ এখানে অনেক পাওয়ারফুল লোক আছে, সবাই বলছে এ করছে। আর যদি ওই সেকেন্ড কিউতে যায়, যেখানে অনেক লুঙ্গি পরা লোক দাঁড়ায় আছে, আর যে পাওয়ারফুল সে ভাঙছে, যখন পুলিশ আসে পাওয়ারফুল লোকটা বলবে আমি তো কিছু করি নাই, তখন তিনটা লুঙ্গি পরা লোককে ধরে নিয়ে যাবে যে আপনারা আমার সময় নষ্ট করতেছেন, তখন আর তাকে ধরবে না। অর্থাৎ পুলিশও যেটা করছে সেটা কিন্তু চাপের সম্মুখীন হয়ে করছে, এটা আমাদের বুঝতে হবে। এখন এটা হচ্ছে একটা খুব জেনারেল থিওরিটিক্যাল জিনিস। এর মধ্যে আপনার সোসাইটিতে পাওয়ারের ডিস্ট্রিবিউশন কিন্তু চেঞ্জ হচ্ছে। 90-এর দশকে বাংলাদেশে যে সিস্টেমটা ছিল সেটাকে আমি আমার কাজে কম্পিটিটিভ ক্লায়েন্টলিজম বলেছিলাম। এটার মানেটা হচ্ছে দুইটা বড় দল ছিল বা দুইটা বড় গ্রুপিং ছিল। এই দুইটা বড় গ্রুপিং নিজেদের মধ্যে প্রতিযোগিতা করত, দুইটাই করাপ্ট ছিল, দুইটাই নিয়ম ভাঙত, দুইটাই চোরের দল ছিল। কিন্তু হরিজন্টাল চেক ছিল, সিরিয়ালে বেশি আগে কেউ চলে গেলে তাকে টেনে নিয়ে আসতো যে ভাই এখানে সিরিয়াল আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল সেই সময়কার যে আমাদের অর্থনীতিতে মধ্যম শ্রেণীর ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বেশি ছিল এবং গ্রোথটা এখান থেকেই আসছিল। আপনি যদি 1980s বাংলাদেশের অর্থনীতি দেখেন, এটা কিন্তু একটা এসএমই ড্রিভেন গ্রোথ ছিল। তখন আমাদের পুরো গার্মেন্টস ইন্ডাস্ট্রি এসএমই ছিল, টেকনিক্যালি এসএমই ছিল। এই এসএমইদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল এবং একটা ডাইনামিজম ছিল। এবং সেই সময় অর্থনীতিবিদরা ভারতকে বাংলাদেশের সঙ্গে তুলনা করে বলতো বাংলাদেশের গ্রোথ প্যাটার্নটা ভারতের থেকে ভালো। কী অর্থে ভালো? বাংলাদেশে কর্মসংস্থান বেশি হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি এই এসএমইরা কিন্তু কর্মসংস্থান তৈরি করে। আপনার হাজার যদি এসএমই থাকে, তারা 2 লক্ষ চাকরি সৃষ্টি করবে। ভারতের সঙ্গে তুলনা করে বলতো যে এখানে নারীদের কর্মসংস্থান বেশি বাংলাদেশে। আসলেই তো তাই, কারণ এগুলো এসএমইতে হচ্ছে। এই কম্পারেটিভ ক্লায়েন্টলিজম আমাদের এই দুই পার্টির মধ্যে ক্ষমতার মারামারির কারণে, অনেকটা তাদের নিজের দোষে, অনেকটা বাইরের হস্তক্ষেপের কারণে, কারণ এদেরকে স্টেবিলাইজ করতে দেয় নাই। এটাতে আমি আসবো পরে। বাইরের শক্তিগুলো এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আওয়ামী লীগ বিএনপি নিজেদের মধ্যে ক্ষমতা হস্তান্তরের নিয়মগুলোকে সেট করতে পারে নাই। তারপর তো আমরা জানি কি হচ্ছে। 2014-এর পর থেকে এই ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার আমূলভাবে পরিবর্তন হতে শুরু করে। তখন আর কম্পারেটিভ ক্লায়েন্টলিজম নাই।
তখন যেটা বের হয় সেটাকে আমি আমার কাজে বলেছিলাম এটা একটা কর্তৃত্ববাদী পলিটিক্যাল সেটেলমেন্ট, এটা নাজুক কর্তৃত্ববাদী সেটেলমেন্ট। নাজুক এই অর্থে যে এটার কোনো জনসমর্থন নাই, কিন্তু কর্তৃত্ববাদী, কারণ সে সাংঘাতিক ফোর্স দিয়ে সকল অপোজিশনকে ভেঙে দিচ্ছে। অপোজিশন পলিটিক্যাল পার্টি, অপোজিশন ব্যাংক, অপোজিশন আপনার ট্রেড ইউনিয়ন, যাই অপোজিশন, ছাত্রদল, যে কেউ অপোজিশন আছে ভেঙে দেব, হয়রানি করব, ধরে নিব, দরকার হলে আয়না ঘরে দিব, দরকার হলে গায়েব হয়ে যাবে, বা মিনিমাম হচ্ছে 10,000টা মামলা তার মাথার উপরে থাকবে, সে দৌড়াতে থাকুক। সো আপনি অপোজিশনকে আস্তে আস্তে ভাঙতে শুরু করলেন, এক। দুই হলো, যখন পাওয়ারটা কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে উপরে, তখন এই মধ্যম ব্যবসায়ীরা আর টিকতে পারছে না, তখন আস্তে আস্তে বড় ব্যবসায়ীদের যুগ শুরু হলো। মানে ইকোনমিক পাওয়ারের সঙ্গে আপনার পলিটিক্যাল পাওয়ারের সঙ্গে আপনার ইকোনমিক পাওয়ারটাও কনসেন্ট্রেট হতে শুরু করলো। এই যে এখন খালি 4-5টা ব্যবসায়ী গ্রুপ সব কিছু নিয়ন্ত্রণ করছে, এটা কিন্তু 2014 পর থেকে। তার ফলে কি হলো, আমাদের যেই বৈশিষ্ট্য ছিল বাংলাদেশের, যে আমরা কর্মসংস্থান ভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে, এমপ্লয়মেন্ট ড্রিভেন গ্রোথ হচ্ছে, সেটা ভেঙে গিয়ে আমরা আস্তে আস্তে ভারতের মতন হয়ে গেলাম। ভারতে কি হয়, ওই কয়েকটা বড় কোম্পানি উপরে অনেক হাইটেক, দেখতে অনেক খুব ঝাঁকজমক মনে হচ্ছে, সাংঘাতিক ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু কোনো জবস নাই, জবলেস গ্রোথ। দারিদ্র যেখানে আছে সেখানেই থাকে, মধ্যম স্তরটা দুর্বল, আর উপরে এত ধনী যে তারা মানে দুবাই আর সিঙ্গাপুর, এই আমাদের ধনীরাও এরকম হয়ে গেল। দুবাই, সিঙ্গাপুর, লন্ডনে আপনি কোনো কোনো জায়গায় যাবেন, বাংলাদেশি ব্যবসায়ীদের আপনি দেখলে বমি হয়ে যাবে, যে এই গরিব দেশের এইখানে বসে তারা এই সব আয়াস করতেছে। আমরা যে প্রফেশনাল এখানে চাকরি করে আমাদের লজ্জা লাগে যে আমরা বাংলাদেশি এগুলা। অর্থাৎ এখানে একটা মেরুকরণ হয়ে গেল, ইকোনমিক পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, কেউ কেউ আমার বন্ধুরাও যারা এই পলিটিক্যাল সেটেলমেন্ট নিয়ে অ্যানালিসিস করে, অনেক সময় এই বাংলাদেশের আওয়ামী সিস্টেমটাকে ডমিনেন্ট পার্টি হিসেবে ব্যাখ্যা করেছে। আমি এটাতে একইভাবে, আমি 2017-তে একটা আর্টিকেলে এটা আমি ডিসএগ্রি করি, এটা ডমিনেন্ট পার্টি না। ডমিনেন্ট পার্টি মানে হচ্ছে একটা পার্টি যে তার মধ্যে সব রকমের ফ্যাকশনকে ঢুকায় দেয়, ঢুকিয়ে সে খুব স্টেবল হয়ে যায়, তাকে সরানো যায় না, কারণ যারা ম্যাটার করে তার ওই পার্টির মধ্যেই আছে। যেমন কংগ্রেস পার্টি 1960s 1970s ডমিনেন্ট পার্টি ছিল। আমাদের আওয়ামী লীগ কিন্তু ডমিনেন্ট পার্টি না, ছিল না। কেন? কারণ এখানে যারা পাওয়ারফুল ফ্যাকশন সবগুলোকে ঢুকানো হয় নাই, যেগুলোকে পছন্দ না সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে কর্তৃত্ববাদ। তো এই আওয়ামী লীগের কিন্তু চরিত্র প্যারাডক্সিক্যালি অনেকটা আইয়ুব খানের 1960s পলিটিক্যাল সেটেলমেন্টের মতন। কেন? ওই আপনি ভয় দেখায় সবাইকে ভেঙে আপনি কর্তৃত্ববাদ করবেন, এটা কিন্তু ডমিনেন্ট পার্টি না। ডমিনেন্ট পার্টি এইভাবে ধস করে পড়ে যায় না, ডমিনেন্ট পার্টি এইভাবে এতগুলো মানুষ মারে না। ডমিনেন্ট পার্টি যখন পতন হয় এটা ধীরে ধীরে হয়, কিন্তু কর্তৃত্ববাদের পতন হঠাৎ করে হয়। তো এখন তো এটা প্রমাণ হয়েছে, এটা তো ডমিনেন্ট পার্টি ছিল না, এর কোনো জনসমর্থন ছিল না, এটা ছিল ভয় এবং বিরোধী অর্গানাইজেশন ভেঙে দেওয়ার ভিত্তিতে। এই ট্যাকটিকটা জুলাই 24-এ কাজ করে নাই, দুইটা কারণে। কেন কাজ করে নাই? যারা রাস্তায় নামলো প্রথমত এবং পরে যখন আরও আসলো, এরা কোনো অর্গানাইজড পার্টি না, এদের কোনো স্ট্রাকচার নাই, কাকে ধরবে? যদি স্ট্রাকচার থাকতো তো ধরতো। তারা আপ্রাণ চেষ্টা করেছে এটাকে একটা বিএনপি জামাত রূপ দিতে, তাহলে সবাইকে অনেক মানুষ মেরে ফেলতো। কিন্তু হয় বিএনপির দেউলিয়াতদের কারণে বা তার প্রজ্ঞার কারণে বিএনপি একটা ভালো কাজ করছে যে কিছুই বলে নাই, কোনো সুযোগই দেয় নাই কাউকে কিছু বলার, সে চুপ ছিল।
সে বলছে আমার নৈতিক সমর্থন দিই, আমার সবাই নৈতিক সমর্থন দিই, ভালো কথা, ধরবে কাকে? সো একদিকে এটার কোনো স্ট্রাকচার খুঁজে পাওয়া যাচ্ছিল না, আরেকদিকে যে কারণে মানে আমার মানে গর্বিত বলাটা যথেষ্ট না, দেখলাম যে ছাত্ররা ভয় আর পায় না। আপনারা সবাই দেখছেন এই ছবিটা, যে এক পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছে, স্যার একটা গুলি করি, আবার আরেকটা আসে, কি করব? মাশাআল্লাহ, এটা থামানো সম্ভব না। আপনি কত লোক মারবেন? ধস। আচ্ছা, এখন আসি আমাদের কাজের জায়গায়, যে এখন কি সিচুয়েশনটা কি? সিচুয়েশনটা হচ্ছে যে একটা কর্তৃত্ববাদী অতি কনসেন্ট্রেটেড পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার কনসেন্ট্রেটেড, ইকোনমিক পাওয়ার কনসেন্ট্রেটেড, একটা স্ট্রিট রেভলিউশনের মাধ্যমে, যেটা বাই ডেফিনিশন এবং তার শক্তি হচ্ছে যে সে অর্গানাইজ না, তাকে ধরা যাচ্ছে না, চলে গেল। এখন কী করতে হবে? তো পলিটিক্যাল সেটেলমেন্টের যদি আপনি ফ্রেম থেকে চিন্তা করেন, আমাদের ইমিডিয়েটলি কিছু কাজ করতে হবে যদি আমরা এটাকে ধরে রাখতে চাই। আমাকে ওই কনসেন্ট্রেটেড পাওয়ারের ভিত্তিগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংস করতে হবে এবং নতুন পাওয়ারের অর্গানাইজ ভিত্তি তৈরি করতে হবে। এটা বলতে অনেক সহজ কিন্তু কঠিন, কিন্তু আমি কিছু চিন্তাভাবনা করে কিছু প্রস্তাব দাঁড় করিয়েছি, সেটা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব। কিন্তু সময়টা একটু দেখে নিই, আমার সময় কীরকম যাচ্ছে। আচ্ছা, সময় আছে। বর্তমান বাংলাদেশের সবথেকে, আমি আগে যেটা বললাম যে অনেকগুলা সংস্কারের আমাদের কাজ আছে, সবগুলাতে হাত দিলে আমরা আত্মহত্যা করব। আমাকে আইডেন্টিফাই করতে হবে এই কাঠামোর মধ্যে, আমি যে এই যে বলছি যে অর্গানাইজেশন, ইনস্টিটিউশন, এখানে একটা ব্যালেন্স আসতে হবে। আমি যেই নিয়মগুলো চাই সেগুলোকে সাপোর্ট করার মতন আপনার অর্গানাইজ শক্তি থাকতে হবে, নাহলে এটা টিকবে না। আমার কাছে যেটা সবথেকে এক্সাইটিং মনে হয়েছে এই আন্দোলনে, যে এই ছাত্ররা কোনো এইসব ইন্টেলেকচুয়ালাইজ অনেক কিছু ব্লা ব্লা তত্ত্ব ছাড়াই তারা যেটা করছে, এটা একেবারেই পলিটিক্যাল সেটেলমেন্টের থিওরির সঙ্গে মিলে যায়। কিভাবে মিলে যায়? যে প্রত্যেক পদে তারা যেই দাবিটা উত্থাপন করছে, যেই স্লোগানটা দিয়েছে, সেটা তার পাওয়ারের সঙ্গে মিলে। স্লোগানটা হচ্ছে ইনস্টিটিউশন রুল, আমি এটা চাই। পাওয়ারটা হচ্ছে অর্গানাইজেশন, আমার এটা আছে। আপনি যদি যেটা চান তার যদি পাওয়ার না থাকে, আপনি মার খাবেন। আর আপনার পাওয়ার আছে কিন্তু আপনি ডিমান্ড করলেন না, আপনার সমর্থকরা ছেড়ে চলে যাবে আপনাকে। অর্থাৎ আপনার পাওয়ারের সঙ্গে আপনার দাবিকে মিলাইতে হবে। এখন যেহেতু এটা একটা ডিসঅর্গানাইজড মুভমেন্ট ছিল, এদের ইনফরমেশন অনেক জায়গা থেকে আসছিল, তারা সমন্বয় করে কিভাবে এবং এটা একটা গবেষণার সাংঘাতিক জায়গা, কিভাবে তারা প্রত্যেক পদে ঠিক যেদিন যেটা বলার কথা সেটাই বলছে। যখন ফোর্স ছিল কোটা আন্দোলন, তা কোটাই বলছে। যখন মারতে শুরু করছে আর অনেক লোক নামছে, তখন বলছে না, প্রধানমন্ত্রীকে মাফ চাইতে হবে, 2 জন মন্ত্রীকে যাইতে হবে, ইত্যাদি। ওই 7 দফা না কত দফা, 9 দফা। ঠিক যখন আপনার ওই ক্ষমতা আছে, তখন আসলো 9 দফা। 1 দফা যদি একদিন আগে বলতো মার খাইতো, একদিন পরে বললে কাজ করতো না। আমরা সবাই খালি বসেছিলাম যে এই ভুলটা করেন না। মাশাআল্লাহ, ভুলটা করে নাই। ঠিক যখন 1 দফা বলার কথা, তখন 1 দফা বলছে। অর্থাৎ যদি কেউ পলিটিক্যাল সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন দেখতে চায় কিভাবে হওয়া উচিত, এটাই হচ্ছে অ্যাপ্লিকেশন। আপনার অর্গানাইজেশনের সঙ্গে আপনার দাবিকে মিলতে হবে, আপনার অর্গানাইজেশনের সঙ্গে আপনার ইনস্টিটিউশন মিলতে হবে, আপনার পাওয়ারের সঙ্গে আপনার রিফর্ম মিলতে হবে। আপনার যদি পাওয়ার না থাকে, আপনি রিফর্ম করেন, ফেল করবেন। আপনার পাওয়ার থাকে, আপনি করলেন না, আপনি ওয়েস্ট করলেন। দুইটাই মারাত্মক। এখন আসি আমাদের করণীয়। বাংলাদেশে এখন আমি একটা বিরাট সংকট দেখছি, যেটা কিন্তু সবাই আপনাদের বলছে না। সংকটটা কি? সংকটটা হচ্ছে ইকোনমিক কোল্যাপস। আমরা কিন্তু ইকোনমিক কোল্যাপসের একটুখানি মানে কোনায় প্রায় চলে আসছি। আমাদের বড় বড় ব্যাংকগুলা ধসে যাচ্ছে। অনেকে ভুলবশত বলে যে কয়েকটা ব্যাংক বন্ধ করে দিলে কি হবে? মারাত্মক ক্ষতি হবে।
কারণ ব্যাংক হচ্ছে এক ব্যাংকের যারা টাকা পায় সে আরেক ব্যাংকে বা আরেকজনকে দেওয়ার কথা। সে যদি টাকা তার থেমে যায়, সে ওখানে দিতে পারবে না, সে আরেকজনকে দিতে পারবে না, সে আরেকজনকে দিতে পারবে না। এটাকে অর্থনীতিতে বলে কন্টেজিয়ন। ব্যাংক কোল্যাপস করা মানে আপনার পুরো অর্থনীতি ধাম করে কন্ট্রাক্ট করবে, শুধু ওই ব্যাংকের মানে কাস্টমার না, আপনার পুরো অর্থনীতি কন্ট্রাক্ট করবে। ঠিক আছে, এটা একটা। দ্বিতীয়ত, আমাদের রিজার্ভস কমতে কমতে এখন বর্তমান কি রিজার্ভ কেউ জানে না। তৃতীয়ত, আমার ট্যাক্সের কিছু টাকা নাই। আমরা যারা রাজস্ব আদায় করছি এটা চলে যাচ্ছে কোথায়? চলে যাচ্ছে গত সরকার কিছু ঘৃণ্য চুক্তি করে গেছে। ঘৃণ্য চুক্তি, এটাকে ইংরেজিতে বলে ওডিএস ডেট। ওডিএস ডেট, এটা আমি ফেরত আসবো, এটা একটা তাৎপর্য আছে। তারা কি করেছে? তারা চুক্তি করেছে বিদ্যুৎ কিনবে তাদের বন্ধুদের কাছ থেকে। চড়া দামে যে বিদ্যুৎ আমার দরকার নাই দিচ্ছে না, খালি ফ্যাক্টরি বসে আছে, আমি টাকা দিচ্ছি। তো আপনি এই টাকা কিভাবে দিবেন? দিতে পারেন না। আমার পুরো ফিসক্যাল সিস্টেম ক্র্যাশ করছে, আমার মনিটারি সিস্টেম ক্র্যাশ করছে এইসব কারণে।